এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আফজাল শেখকে অন্য জায়গায় বদলি করা হলো কেন, আর তার জায়গায় নতুন ওসি হিসেবে আপনাকে বসানো হলো কেন? এসব প্রশ্ন করছেন কেন? আর আপনি এসব প্রশ্ন করলেও আমিও বা উত্তর বা দিতে যাব কেন? এসব কর্তৃপক্ষ সংবেদনীয় প্রশ্ন, বুঝলেন মিস্টার? আপনি আপনার অভিযোগ বলুন। এটাই আমার অভিযোগ। এটা আপনার অভিযোগ? হ্যাঁ, যা জিজ্ঞেস করছি উত্তর দিন জলদি। ওনাকে কেন বদলি করা হলো, আর ওনার বদলির সাথে সাথে নিয়ামুল হক ও মৌপ্রিয়া নাসরিনের কেসটা বন্ধ হলো কেন? ওয়াই? আচ্ছা তেঁদর লোক আপনি মশাই, কর্তৃপক্ষের জায়গায় আমাকে এনেছেন। আমাকে কি বলে কয়ে আনা হয়েছে যে কেন তাকে বদলি করা হলো? আর তাছাড়া এই নিয়ামুল হক আর মৌপিয়ার নসরানি বা কে? সত্যি চেনেন না? ওকে, নো প্রবলেম, চেনার দরকার নেই আপনার। শুধু একটা ছোট্ট কাজ করুন, এখানে যারা পুরাতন অফিসার আছে তাদেরকে বলুন ওনাদের কেসের তদন্তের রিপোর্টটা আমাকে দেখাতে। রিপোর্ট নিশ্চয়ই বদলি হয়ে যায়নি। ইউ আর কমপ্লিটলি এ পুওর ড্রামাবাজ অফিসার। নাটকটা আপনি বড্ড খারাপ করেন। একজন ওসি যখন বদলি হয় তখন তার জায়গায় যে নতুন অফিসার আসে তাকে সেই থানার সমস্ত কেস সম্পর্কে অবগত করা হয়। সেখানে এটা তো রানিং কেস ছিল, আর আপনি জানেন না কেসটা সম্পর্কে। হাউ ইন্টারেস্টিং। একটু বেশি জানেন মনে হচ্ছে, তবে এটা জানেন না আমাদের ইনফরমেশন বাইরে কোনো লোককে দেয়া যায় না। এই তো পথে এসেছেন অফিসার, আর ইনফরমেশনের কথাই যদি বলেন সেটা দেওয়া যায় কি না আমি পরে বুঝে নিচ্ছি। আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন, কেসটা বন্ধ হলো কেন? অফিসার ক্ষণকাল চেয়ে থাকেন তরুণীর দিকে, যেমন কিছু একটা খুব মনোযোগ দিয়ে ভাবেন তিনি। অতঃপর শীতল কণ্ঠে জিজ্ঞেস করেন, আপনি কে হন তাদের? শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? কেমন শুভাকাঙ্ক্ষী? জানার প্রয়োজন নেই, পরিচয় পেয়েছেন, এবারে উত্তর দিন। আপনি কিন্তু আপনার পরিচয়ও ঠিকঠাক দিচ্ছেন না। অন্য কেসের ব্যাপারে আপনাকে এভাবে জানানো লিগাল নয়। আমি ওনাদের মেয়ের জামাই, দ্যাটস এনাফ। পেয়েছেন পরিচয়, এবার নিশ্চয়ই উত্তর পেতে পারি। অফিসারের ললাটে 2-3টে ভাঁজ পড়ে, মুখে সন্দেহের ছাপ। তবু তিনি সুধান, ওনাদের কেস এমনি এমনি চালাচ্ছেন আগের ওসি। ওনাদের কেস ভিত্তিহীন। যেখানে অপরাধী শাস্তি পেয়ে গেছে সেখানে তো কোনো মানে নেই। এমনি এমনি একটা কেস নিয়ে পড়ে থাকার তো কোনো মানে হয় না। অন্য কেসও রয়েছে আমাদের হাতে, তাই কেসটা বন্ধ করা হয়েছে। আপনি কেসটা চালাচ্ছিলাম আমি, তদন্ত করছিলেন আফজাল শেখ, অথচ কেস বন্ধ হলো আর আমরা কেউই জানতে পারলাম না। হাউ ফাইন। আপনি কেস চালাচ্ছিলেন? ইয়েস। এখন মিস্টার, আপনি হুদাই কেস চালাচ্ছেন। অপরাধী তো শাস্তি পেয়েছে, তাহলে কেস চালানোর কোনো মানে হয় না। তাছাড়া আত্মীয় শুধু ভিকটিমের ওপর গুলি চালায়নি, ভিকটিম নিজেও গুলি চালিয়েছেন ওদের ওপর। ঘাত প্রঘাত দুই দিক থেকেই হয়েছে। তাছাড়া তদন্তের রিপোর্ট অনুযায়ী ভিকটিম আগে গুলি চালিয়েছে, তার মানে তার কাছে বন্দুক ছিল। এখন একটা আজপাড়া গায়ে একজন পশুর ডাক্তারের কাছে বন্দুক থাকা অস্বাভাবিক নয় নাকি? আপনাদের তো ভাগ্য ভালো, কেস বন্ধ করেছি। কিন্তু এখন যদি কেসটা কন্টিনিউ করেন তাহলে ভেজাল বাড়বে। তদন্তে আপনার স্ত্রীও জড়িয়ে পড়বে পরোক্ষভাবে। কার ভাগ্য খারাপ আর কার ভাগ্য ভালো সেটা তো প্রপার তদন্তের শেষে বোঝা যেত অফিসার। আর আমার স্ত্রীর চিন্তা আপনাকে করতে বলেছি। আপনি কেস বন্ধ করেছেন কার কথায়? আমি তো এখানে কেস চালানোর কোনো নোটিশ দেখতে পাচ্ছি না। অপরাধী
অফিসার, আই নো, এটা আপনিও ভালো করে জানেন আর আমিও ভালো করে জানি। দে আর নট কিলার। তারা হত্যাকারী নয়, তারা শুধু দাবার গুটি। তবে রাজা এখনো বাইরেই ঘুরে বেড়াচ্ছে। আমি সেই রাজাকেই ধরতে চাইছি। কেস আপনি বন্ধ করেছেন তার কথায়। আফজাল শেখের বদলিতেও কলকাঠি নেড়েছে সে। আর আপনিও তার কথায় এই গদিতে বসে পা নাচাচ্ছেন। আই নো এভরিথিং, বাট আমি এটা নিয়ে এখন কিছু বলছি না। শুধু একটা কথাই বলবো, কেস যখন বন্ধ হয়েছে কোনো সমস্যা নেই। ওই কেস সম্বন্ধনীয় সমস্ত রিপোর্ট আমাকে দিন। এবার সমস্তটা আমি দেখব। আপনি দেখবেন মানে? মানছি আপনি ওদের আত্মীয়, তাই বলে কেসের রিপোর্ট চাচ্ছেন? মশাই বাহ, একজন সাধারণ জনগণ হয়ে পুলিশের তদন্তে এসব রিপোর্ট চাচ্ছেন কোন আক্কেলে? তাহলে কি হিসাব চাচ্ছেন? এনএসআইয়ের একজন অফিসার হিসেবে। প্রত্যাশাকে জহুরি চোখে পরখ করে চলেছে ওর দুই চাচি। দুপুরের রান্না গোসল সেরে এসে এবার ওর পাশে বসেছে ওনারা দুজনে। এসে থেকে এমন ভাবে চেয়ে আছে, প্রত্যাশা ওনাদের চাহনিতে ইতস্তত বোধ করে। মৈত্রীও নেই এখানে, সে গেছে গোসলে। প্রত্যাশা কিছুটা ইতস্তত ভঙ্গিতে শুধায়, কিছু বলবেন বড় মা? ওর বড় মা এবার গলার শ্লেষা পরিষ্কার করে মুখ খুলেন। ভদ্র মহিলার নাম আতিয়া। হ্যাঁ রে প্রত্যাশা, তোর গায়ের গুলো কি সব সোনার? প্রত্যাশার গায়ে ছোট ছোট কিছু স্বর্ণের গহনা রয়েছে, যেগুলো ত্রিধা ওকে বিয়ের পরদিন পরিয়ে দিয়েছিল। প্রত্যাশা নিজের গায়ের দিকে একবার তাকিয়ে বলে, হ্যাঁ বড় মা, এগুলো তোর? হ্যাঁ। সব সময় পরে থাকিস নাকি? এবার কথাটা জিজ্ঞেস করে ওর ছোট চাচি। প্রত্যাশা হ্যাঁ সূচক মাথা নাড়ে। তোর দেখি রাজকপাল প্রত্যাশা, এতদিন মা বাপের দুলালি হয়েছিলি, এখন দেখি ও বাড়িতেও দুলালি হয়েই রয়েছিস। সোনার গয়না পরে ঘুরছিস সবসময়, জামা কাপড়ও দেখে তো মনে হচ্ছে অনেক দামি। প্রত্যাশা প্রত্যুত্তর করে না। ছোট চাচির কথার পিঠে ওর বড় চাচি বলে, শুনলাম ওরা বিশাল বড় লোক, বিশাল ব্যবসায়ী কারবার। তোর তো কপাল খুলে গেল রে প্রত্যাশা। তাও বাড়িতে সবাই যত্ন আত্নি করে তো? হ্যাঁ চাচি। আর তোর বর, সে তো মনে হয় মাথায় তুলে রাখে তোকে। বিয়ের দিন এসে যেমন ভাবে বিয়ে করলো, বাপরে বাপ, এমন ছেলে আমি বাপের জন্মও দেখিনি, যে বিয়ের আসর থেকে বন্দুক দেখিয়ে বর ভাগিয়ে মেয়ে বিয়ে করে চলে যাবে। প্রত্যাশার বড় চাচির কথার পিঠে ওর ছোট চাচি বলেন, হ্যাঁ রে প্রত্যাশা, ওই ছেলের সাথে তোর কবে দেখা সাক্ষাৎ হয়েছিল বলতো? আমরা তো কখনো দেখিনি। ওর বোনের সাথে দেখতাম তোদের গলায় গলায় ভাব। কবে তলে তলে ওর ভাইয়ের সাথেও ভাব জমালি, আমরা তো দেখতেই পেলাম না। ওনার সাথে ভাব জমাইনি ছোট মা, ওনাকে আমি বিয়ের দিনই প্রথম দেখেছি। বললেই হলো, তোর সাথে ওই ছেলের সাথে ভাব না থাকলে বিয়ের দিন এসে অমন হাঙ্গামা করলো কেন? তোকে বিয়ে করার জন্য অমন উতল্লা হলো কেন? এই কথার সঠিক জবাব প্রত্যাশার কাছেও নেই। সে যতদূর জানে উনি মায়ের কথাতেই বিয়েতে রাজি হয়েছিলেন, ও সে কথাটাই বলে ওনাদেরকে। মায়ের কথায় রাজি হয়েছিল বিয়েতে। আমাদের কি কচি খুকি মনে হয় তো, যে তুই বললেই বিশ্বাস করে নেব? এই কথা তো পাড়ার সকলের মুখে মুখে যে ওই তোর বরের সাথে বিয়ের আগেই তোর কিছু ছিল, সেজন্যই তো বিয়ের দিন অমন করলো। আর ওই ছেলের যা মতি গতি দেখলাম, তাতে ও বিয়ে করবে মায়ের কথায়? বিয়ের দিন মাকে সাথে এনে গাড়িতে বসিয়ে তালা লাগিয়ে এসেছে, নিজের বিয়েতে মাকে এনেও আনেনি। তাহলেই বোঝ ও কেমন ছেলে। আর ওর মাই বা তোর মতো একটা মেয়েকেই বা ছেলে বউ করতে চাইবে কেন? দেখবে তোর বরের কথাই তোর শাশুড়ি বিয়ে দিতে রাজি হয়েছে, এখন আমাদের সামনে উল্টো গান গাচ্ছে। না ছোট মা, উল্টো গান গাইছি না। দরজার কাছ থেকে আসা আওয়াজে সবাই একযোগে ফিরে তাকায় ওদিকে। তরুণা দাঁড়িয়ে দুয়ারে, ওদের তাকাতে দেখে প্রবেশ করে ঘরের ভেতরে। প্রত্যাশা খাটে বসা ছিল, ওর পাশে দাঁড়িয়ে প্রথমে চোখের রোদ চশমাটা খুলে গলায় ঝুলায়, অতঃপর পকেটে হাত গুজে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম প্রত্যাশার দুই চাচি, কেমন আছেন আপনারা?
দুজনের কেউই উত্তর দেন না, শুধু কিছুটা বিস্ময় মিশ্রিত চাহনিতে চেয়ে আছেন তূর্ণের পানে। এ কি, সালাম দিলাম উত্তর দিলেন না যে? এবারে সালামের উত্তর দেয় প্রত্যাশার বড় চাচি। উনি ছোট চাচি অর্থাৎ মিতা বেগমকে উদ্দেশ্য করে বলেন, এই যা তো মিতা, চেয়ার আন, জামাইকে বসতে দে। না না, চেয়ার আনার দরকার নেই চাচি, আমি বসতে আসিনি, ওকে নিতে এসেছি। শেষ কথাটা প্রত্যাশার দিকে তাকিয়ে বলে তূর্ণ। প্রত্যাশা কিছুটা বিস্ময় নিয়ে শুধায়, আমরা থাকবো না? আপনি তো বলেছিলেন বিকেলে যাব। হ্যাঁ থাকবো, কিন্তু এখানে নয়, তোমাদের বাড়িতে। আমাদের বাড়িতে? হ্যাঁ, ওদের বাড়ির চাবিটা দিন চাচি যান। শেষ কথা আতিয়া বেগমের দিকে হাত পেতে শুধায় তূর্ণ। সে কি কথা? আমাদের বাড়ি ছেড়ে ও ফাঁকা বাড়িতে যাবে কেন জামাই? আর একটু পরেই খেতে দেবে ওখানে, গিয়ে কি করবে? ওখানে গিয়েই খাবার খাবো আমরা, আপনাদের বাড়িতে আমরা খাচ্ছি না চাচি। ও মা, আমাদের বাড়িতে খাবে না তো ও বাড়িতে গিয়ে কি খাবে এখন? ও বাড়িতে যাওয়ার ব্যবস্থা আমি করব চাচি, আপনাদের চিন্তা করার দরকার নেই, আপনি শুধু চাবিটা দিন। আমাদের বাড়িতে খেতে চাইছে না কেন? আপনাদের খাবার খাওয়ার না আমার ইচ্ছা আছে, না ওকে খেতে দেওয়ার ইচ্ছা আছে, তাই এখানে খাবো না। এখন আর প্রশ্ন না করে চাবিটা দিন প্লিজ। আতিয়া বেগম ক্ষুণ্ণ বদনে চাবিটা তুলে দেন তূর্ণের হাতে। তূর্ণ চাবিটা হাতে পেতেই সেটাকে বাম হাতের তর্জনী আঙ্গুলে বাঁকিয়ে ডান হাতের মুঠোয় পুরে নেয় প্রত্যাশার নরম তুলতুলে হাতখানা। মুখে বলে, চলো। আর হ্যাঁ, আপনারা পারলে মৈত্রীকে পাঠিয়ে দেবেন ওখানে। তূর্ণ প্রত্যাশার হাত আঁকড়ে গটগট করে চলে আসছে সেখান থেকে। আতিয়া ও মিতা বেগম ক্ষুণ্ণ নজরে চেয়ে থাকেন ওদের যাওয়ার দিকে। ওরা দৃষ্টির আড়াল হতেই আতিয়া বেগম কিছুটা তাচ্ছিল মিশ্রিত কণ্ঠে বলেন, এই পিড়ি টিকলেই হয় শুধু। শহরের ছেলেদের যা মন, ঘরে বউ থাকলো বাইরে উড়ে উড়ে বেড়ায়, তার উপর বউ যদি হয় এমন বোকা শোকা ছোট মানুষ। বাদ দাও আপা, যা পরে করুক গে, আমাদের কি? শুধু আমাদের ঘাড়ে এসে আর বিপদ না বাড়ালেই হলো। চলো তো। প্রত্যাশা পথে চলতে চলতে তূর্ণকে জিজ্ঞেস করে, আপনি ওখান থেকে নিয়ে আসলেন কেন? আমরা দুপুরে খাবো কোথায়? আমাদের বাড়িতে তো কেউ থাকে না, কেউ রান্নাও করেনি। খাবার আমি নিয়ে এসেছি, আর তূর্ণের এখনও এতটাও খারাপ সময় এসে পড়েনি যে ওদের মতো মানুষের বাড়িতে খাবে আর না তার স্ত্রীকে খেতে দেবে। ভুলে যেও না প্রত্যাশা, ওরা তোমাকে পেলে পুষে খেতে দিয়ে বড় করতে পারবে না বলেই এই বয়সে বিয়ের পিড়িতে বসিয়েছিল, তাও তোমার বাপের বয়সী লোকের সাথে। আমার তো ওদের চিন্তা ভাবনা দেখেই গা ঘিন ঘিন করে এখনো। আমার সাথে চলো এবার চুপচাপ, আর কোনো কোশ্চেন নয়। তূর্ণের কণ্ঠের দৃঢ়তায় চুপ করে যায় প্রত্যাশা। চুপচাপ হাঁটতে থাকে তূর্ণের সহিত। 3 কামরার ছোট্ট বাড়িখানা প্রত্যাশাদের। বাড়ির ভেতর বাহির দেখে যে কেউ বলে দিতে পারবে যে বাড়ির মালিক বেশ রুচিসম্মত মানুষ। বাড়ির চারদিকে বুক সমান ইটের দেয়ালে রং করা, তাতে ঝুলে রয়েছে বাগান বিলাস ফুলের গাছ। বাড়ির ছোট্ট উঠোনটায় নানা রকম ফুল ফলের গাছ লাগানো। একতলা ছোট্ট বাড়িটায় গোলাপি রং করা, এটা প্রত্যাশার প্রিয় রং, তাই ওর পছন্দের রঙেই বাড়িটা রাঙানো হয়েছিল। প্রত্যাশা উঠোনে পা রাখতেই দুচোখ ভরে দেখে বাড়িটাকে। তার এই ছোট্ট শখের সুখের নীড়ে পা রাখলো কতদিন পরে। মা বাবা মারা যাওয়ার পর এ বাড়ির মেহগনি কাঠের তৈরি মূল ফটকে ঝুলেছিল বড়সড় একখানা লোহার তালা। তারপর থেকে তো আর এই বাড়িতে তেমন আশাও হতো না। প্রত্যাশার ঠাঁই হয়েছিল বড় চাচার বাড়িতে। আজ প্রায় 3 মাস পর এই বাড়িতে আবার পা রেখে বুক ভরে শ্বাস নিল প্রত্যাশা। সহসায় আঁখি ভেজে উঠল ওর। মনে পড়ে গেল তার এই বাড়িতে থাকা আরো 2জন মানুষের কথা, তার সব থেকে আপন, সব থেকে কাছের, সব থেকেই নিজের। প্রত্যাশা একটা ঘুরের মধ্য থেকেই তূর্ণের হাত ধরে বাড়িতে প্রবেশ করলো। 2 চোখ ভরে বাড়িটাকে দেখতে থাকলো। এই তো, এই বাড়িতে সে বছরের পর বছর থেকেছে। সে ছোট্ট থেকে বেড়ে উঠেছে, মা বাবার হাত ধরে 14টি বছর কাটিয়েছে। কত হাসি, কত কান্না,
কত খুনসুটিতে দিন কাটিয়েছে মা বাবার সাথে, অথচ সেই মা বাবাকে ছাড়া আজ বাড়িটা কেমন রিক্ততায় ভরপুর। যে 3টি মানুষ বাস করতো এই নিবাসে, তাদের কেউই আর থাকে না এখানে। দুজন ত্যাগ করেছে দুনিয়া, আর একজনের হয়েছে নবজীবনের সূচনা। এই ভিটেতে এখন আর দিবারাত্রি প্রত্যাশার হাসির খলখল আওয়াজ পাওয়া যায় না, নিয়ামুল হকের রাশভারী কণ্ঠের আওয়াজ পাওয়া যায় না মৌপ্রিয়ার মায়া মিশ্রিত কণ্ঠস্বর। সব দিকে তাকাতেই অনুভব হয় একরাশ রিক্ততা। বাড়ির আসবাবগুলোতে হাত বোলাতে বোলাতে প্রত্যাশা অনুভব করে চরম বেদনা, অসহনীয় ব্যথা, মা বাবার শূন্যতা, এই বাড়ির রিক্ততা। এত ব্যথা সহ্য করার ক্ষমতা হয় না প্রত্যাশার। আকাশে যেমন সহসায় বজ্রপাত ঘটে কেঁপে ওঠে ধরা, ঠিক অমনি বজ্রপাত ঘটে প্রত্যাশার অন্তরে। বজ্রপাতের পর বৃষ্টির ন্যায় ঝরে ঝরে অশ্রুকণা। তাদের 3 জনের একত্রে তোলা ছবিটায় হাত রেখে হু হু করে কেঁদে ওঠে প্রত্যাশা। ছবিটা 2 হাতে আঁকড়ে বুকের সাথে চেপে ধরে হাঁটু ভেঙে বসে পড়ে মেঝেতে। প্রত্যাশার হঠাৎ কান্নায় হাঁক চুকে যায় তূর্ণ। ও নিজেও বাড়িটা দেখছিল নিবিড় চোখে। প্রত্যাশার কান্নার আওয়াজে ওর নিবিড় চোখে অস্থিরতা খেলে যায়। দ্রুত প্রত্যাশার কাছে গিয়ে বসে বলে, এই প্রত্যাশা, কি হয়েছে? কাঁদছো কেন প্রত্যাশা? প্রত্যাশা কিছু বলছে না দেখে তূর্ণ ওর মাথায় হাত রেখে বলে, কাঁদছো কেন? কি হয়েছে বলো, কি হয়েছে? না বললে বুঝবো কেমন করে? মা বাবা ওরা নেই, ও কেউ নেই বাড়িতে। আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? আমি ওদের ছাড়া থাকবো কি করে এখানে? আপনি আমাকে এখানে নিয়ে... আর কথা বলতে পারে না প্রত্যাশা, আবারও কান্নায় ভেঙে পড়ে। তূর্ণ প্রত্যাশার মাথাটা আলগোছে ওর বুকে চেপে ধরে বাহুতে হাত বুলিয়ে দিয়ে বলে, কাম ডাউন প্রত্যাশা, কিচ্ছু হয়নি, চুপ করো, নিজেকে সামলাও, শান্ত হও, শক্ত হও। এখনো সামনে অনেক কিছু ট্যাকেল করতে হবে তোমাকে। এইটুকুতে ভেঙে পড়লে তো চলবে না। আঙ্কেল আন্টি তোমার সাথেই আছেন, তারা দুনিয়াতে না থেকেও সব সময় তোমার সাথেই আছেন। না, নেই, মা বাবা কোথাও নেই। দেখুন বাড়িটা কেমন খালি খালি পড়ে আছে। বাড়িতে কোনো শব্দ নেই, হইচই নেই। রান্নাঘর থেকে মায়ের খুন্তি নাড়ার আওয়াজ আসছে না। এই সময়টায় বাবা কাজ থেকে আর আমি স্কুল থেকে বাড়িতে ফিরতাম। বাবা আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যেতেন। এক সময় একসাথেই বাড়ি ফিরতাম আমরা। মা 2 হাতে 2টো ঠান্ডা পানির গ্লাস নিয়ে রান্নাঘর থেকে একবার ছুটে আসতেন আমাদের কাছে। কিন্তু দেখুন আজ আমাকে আনতে বাবা গেল না। মা ঠান্ডা পানির গ্লাস নিয়ে ছুটে এলো না, আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছে দিল না। কান্না ভেজা কণ্ঠে বহুবার থেমে থেমে কথাটুকু শেষ করে প্রত্যাশা। ও নিজে এখন তূর্ণের বুকে মুখ লুকিয়ে কাঁদছে। সহসাই তূর্ণের বুকের মধ্যে থাক করে ওঠে। অনুভব করে অস্থিরতা, বোধ হয় মা বাবার জন্য প্রত্যাশার এক কাতরতা ওর অন্তরে সৃষ্টি করেছে এই অস্থিরতা। সাথে এটুকু খুব ভালো করে বুঝে নেয় যে এই মেয়েটাকে ওর মা বাবা বড্ড আদরে মানুষ করেছে। বড্ড এই জন্যই এই মেয়েটা এত আদরে, আবেগী। একটু কিছু হলে কেঁদে কুটে বুক ভাসায়। তখন গোধূলির শেষ লগ্ন। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়তে শুরু করেছে। পশ্চিম আকাশটা নীলিমার লাল রঙে রাঙা হয়েছে। প্রত্যাশাদের বারান্দায় বসে সেই দৃশ্য দেখে চলেছে তূর্ণ। ওর পাশে চেয়ারে মৈত্রী বসে। তূর্ণ ওকে ডেকে পাঠিয়েছিল। মৈত্রী এইমাত্র এসে বসলো। এতক্ষণে সে প্রত্যাশার কাছেই ছিল। মেয়েটা এখন ঘুমিয়ে রয়েছে। দুপুরে কান্নাকাটির পর মৈত্রী এসে কোনোভাবেই ওকে শান্ত করে বুঝিয়ে সুঝিয়ে মুখে খাবার তুলে দিয়েছিল। তারপর মা বাবার ঘরে গিয়ে শুয়েছিল। সেখানে সেভাবে ঘুমিয়ে গিয়েছে। মৈত্রী বসতেই তূর্ণ জিজ্ঞেস করে, ও এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ ভাইয়া, ডেকে দিব? থাক, দরকার নেই, ঘুমাক। তুমি বসো, তোমার সাথে কথা আছে আমার। হ্যাঁ বলুন। কথাগুলো প্রত্যাশার ব্যাপারেই। ওর ব্যাপারে কিছু জানার আছে আমার। আমি যা জিজ্ঞেস করব আর তুমি যা জানো সব বলবে আমাকে, ওকে? ঠিক আছে, কিন্তু ভাইয়া আমি একটা প্রশ্ন করি। করো। ভাইয়া আপনি আগের বার এসেছিলেন, এটা প্রত্যাশা জানে না? না, তুমি কাউকে বলনি তো? না ভাইয়া, কিন্তু কেন এসেছিলেন? মৈত্রী, এই প্রশ্ন নয়। তুমি আমার আগের বার আসার কথা সবার থেকে গোপন করে আমার কথাটা রেখেছো। তার বদলে
আমি তোমার খোয়াইশ পূরণ করেছি। এবারে সাথে এনেছি তোমার বোনকে। এখন আর ওটা নিয়ে প্রশ্ন করো না। আচ্ছা ভাইয়া, এবার আপনি বলুন কি জানতে চান। তূর্ণ এবার একটু নড়ে চড়ে বসে প্রশ্ন করে, প্রত্যাশার কি কোনো সমস্যা আছে? সমস্যা? কেমন সমস্যা কথা বলেছেন? ওর কি অ্যাংজাইটি টাইপের কিছু আছে? আমি ওর ঘর থেকে ওর নামে প্রেসক্রাইব করা অ্যাংজাইটির ওষুধ পেয়েছি। হ্যাঁ ভাইয়া, ওর এনজাইটি আছে। কতদিন থেকে? ছোটবেলা থেকে অল্পতে উত্তেজিত হয়ে পড়ে, বেশি মানসিক চাপ সহ্য করতে পারে না। যখন চাপ অসহনীয় মাত্রায় চলে যায় তখন জ্ঞান হারায়। তবে রাগটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, এক প্রকার ছিলই না। কিন্তু চাচা চাচি মারা যাওয়ার পর আবার শুরু হয়েছে এরকমটাই, ঘন ঘন জ্ঞান হারানো, অল্পতে উত্তেজিত হয়ে পড়া। ওষুধ দাওনি ওকে? না ভাইয়া, ওষুধ আর দিতে পারিনি, চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। ওর এই রাগের ব্যাপারে চাচা চাচি আমি ব্যতীত কাউকে বলেনি, কেউ জানে না। সেই জন্যই চাচা চাচি মারা যাওয়ার পর তালা পড়েছিল সে বাড়িতে, প্রেসক্রিপশন আর নিতে পারিনি। একদিন মায়ের থেকে চাবি চুরি করে যদিও ঢুকেছিলাম ঘরে, তবে কোনো মতে প্রেসক্রিপশন খুঁজে পাইনি। চাচা চাচি মারা যাওয়ার পর এ বাড়িতে পুলিশ এসেছিল, তল্লাশি চালিয়েছিল, প্রেসক্রিপশনটাও সে সাথে হারিয়েছিল। কিন্তু আজ আপনি কোথায় পেলেন? একটা নোটবুকের খামের মধ্যে। ওখানে কিভাবে গেলেন? আই ডোন্ট নো, বাট রোগের ব্যাপারটা গোপন রেখেছিলে কেন? জানি না ভাইয়া, প্রত্যাশার ব্যাপারে ওনারা অন্যদের সাথে খুব কম আলাপ করতেন। তূর্ণ ক্ষণকাল চুপ থাকে, অতঃপর ব্যাখ্যাল ভঙ্গিতে বলে, বুঝলে মৈত্রী, তোমার এই বোনটা একটু বেশি বোকা, বেশি ভীতু, বেশি আবেগী। ভয়ের কারণটা বোধহয় এখন বুঝতে পারছি। তোমার চাচা চাচি বোধহয় একে একটু বেশি আদরে মানুষ করেছিল। হ্যাঁ ভাইয়া, চাচা চাচির খুব আদরের ছিল প্রত্যাশা, সব সময় চোখে চোখে রাখতো, কখনো নিজেদের চোখের আড়াল হতে দিত না। প্রত্যাশা ছোটবেলা থেকেই আদরের প্রকৃতি। চাচা চাচি নিজেদের মতনই বড় করেছেন, আদরে আড়ালে। আড়ালে? তাছাড়া বলেছিল, কারণ প্রত্যাশা অন্য বাচ্চাদের সাথে মিশে না, ও বাইরের দুনিয়ার সাথে এক প্রকার অ্যাটাচমেন্টে ছিল না বলা চলে। চাচা চাচির সাথে বেশি সময় কাটাতো, বাইরের লোক বলতে একমাত্র আমার সাথে ওর ভাব ছিল। স্কুলে যাওয়া আসা ছিল চাচার সাথে, চাচা চাচি ওকে কখনো একা ছাড়তো না, সব সময় সাথে সাথেই নিয়ে চলতো, যেন খুব মূল্যবান সম্পদ প্রত্যাশা তাদের কাছে। থামে মৈত্রী। তূর্ণ প্রত্যুত্তর করে না। মৈত্রী এবারে তূর্ণের দিকে তাকিয়ে ফের বলে, ভাইয়া আপনি একটু খেয়াল রাখবেন ওর, ও বাচ্চা বোকা শোকা, দুনিয়ার প্যাচও কিছুই বুঝে না, একটু আলগে রাখবেন ওকে। তোমার বোন এখন আমার দায়িত্ব, চিন্তা করো না। দায়িত্বের খেলাপ আমি কখনোই করি না। মৈত্রী, এবার ওকে ডেকে দাও, আমাদের ফিরতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। প্রত্যাশারা যখন চলেই যাচ্ছিল ঠিক তার আগ মুহূর্তে ওর চাচা চাচিরা সেখানে আসে। ওদের দেখে থেমে যায় প্রত্যাশারা। ওর বড় চাচি প্রত্যাশার নিকট এগিয়ে এসে সুধান, চলে যাচ্ছিস নাকি প্রত্যাশা? আমাদের সাথে তো একবার বললিও না। আপনাদের বলার তো প্রয়োজন নেই। তরুণের কথায় ক্ষুণ্ণ চাহনিতে ওর দিকে একযোগে তাকায় সবাই। প্রত্যাশার বড় চাচি ফের তূর্ণকে উদ্দেশ্য করে বলেন, দেখো বাবা, তোমার কাছে না হয় আমাদের দাম নেই, বড় লোক মানুষ তোমরা, তোমাদের কাছে আমাদের দাম নাই থাকতে পারে, কিন্তু ভুলে যেও না প্রত্যাশা মেয়ে আমাদের, আমরাও কোলে পিঠে করে ওকে মানুষ করেছি। ও বড় লোকের বউ হয়েছে বলে ওর কাছেও কি আমাদের দাম থাকবে না? বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে এলো, দুটো খেতে দিতে চেয়েছিলাম, তাও খেলে না তোমরা, না নিজে খেলে আর না ওকে খেতে দিলে। এখন আবার ফিরে যাচ্ছে, তাও না বলে কয়ে। শুনুন চাচি যান, প্রথমত আমরা বড়লোক কি ছোট লোক সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আত্মসম্মান বোধ, যেটা আপনাদের বাড়িতে খেলে আমাদের ক্ষুণ্ণ হতো। দ্বিতীয়ত, প্রত্যাশা আপনাদের বাড়িতে নয়, বরং ওর নিজের বাড়িতে এসেছে আর খেয়েওছে সেখানে। তৃতীয়ত, আপনারা ওকে কখনোই মানুষ করেননি, মানুষ করেছে ওর বাবা মা, হোপ
আপনার কনফিউশনগুলো দূর করতে পেরেছি। এটুকু বলেই থামে তূর্ণ। পিছিয়ে মৈত্রীর সাথে প্রত্যাশা দাঁড়িয়ে ও ঘাড় বাঁকিয়ে পিছু তাকিয়ে বলে, মৈত্রী, প্রত্যাশাকে গাড়িতে নিয়ে বসাও, আসছি আমি। তূর্ণের আদেশ পেয়েও প্রত্যাশা এমনি এমনি যায় না। চাচা চাচির থেকে বিদায় নিয়ে তবেই যায়। প্রত্যাশা চলে যেতেই তূর্ণর বড় চাচা আজমল হকের দিকে এগিয়ে এসে রোদ চশমাটা চোখ থেকে খুলে সেটাকে ফু দিয়ে গলায় ঝুলিয়ে বলে, কেমন আছেন চাচা সাহেব? সব ঠিকঠাক তো? প্রত্যাশার চাচা থমথমে মুখে উত্তর দেন, হ্যাঁ ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করলেন না তো? দেখতে তো পাচ্ছি কেমন আছো। আমাদের মেয়েটা কেমন আছে তাই বলো। তাকে তো আমাদের কাছে ভিড়তেও দিচ্ছ না। বাবা, মেয়ে মেয়ে করে তো দেখছি মুখে খুব ফেনা তুলছেন। এতই যখন মেয়ের প্রতি দরদ, তাহলে তাকে বাড়ি থেকে বিদায় করার জন্য উঠে পুড়ে লেগেছিলেন কেন? তাই বয়সে বিয়ের মতো নোংরা কাজ করে বিদায় করতে চাইছিলেন? ওয়াই? হোয়াই শব্দটা বেশ চেঁচিয়ে বলে তূর্ণ। আজমল হক থমথমে শান্ত সুরে বলেন, তোমাদের কাছে এই বয়সে বিয়েটা নোংরা হতে পারে, কিন্তু আমাদের কাছে নয়। আমাদের এখানে এরকম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়। বাপের বয়সী লোকের সাথে দ্বিতীয় বউ হিসেবে বিয়ে দেওয়া এখানকার রীতি বুঝি? দেখো, স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য একটু থাকবেই, এটা কোনো বড় ব্যাপার নয়। তাছাড়া প্রত্যাশা যেখানে বিয়ে ঠিক করা হয়েছিল তাদের আর্থিক অবস্থা সহায় সম্বল ভালোই। প্রত্যাশা সেখানে সুখেই থাকতো। আমরা প্রত্যাশার ভালোর জন্যই ওখানে। স্টপ! অত ভালো আপনাকে কে করতে বলেছিল? একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, গাছের ফুলকে গাছেই মানায়, নর্দমায় নয়। আপনি গাছের ফুল তুলে নর্দমায় ফেলতে চেয়ে বলছেন ফুল সেখানে থাকলে তার সৌন্দর্য বৃদ্ধি পেত। হাউ রিডিকিউলাস! আপনাদের ভাগ্য ভালো এরকম একটা নোংরা কাজ করার জন্য আমি কিছু করিনি। যদি করতাম তাহলে আপনারা ভাবতেও পারছেন না কী অবস্থা হতো আপনাদের। আর হ্যাঁ, আপনাদের মেয়েদের ভরণ পোষণের জন্য টাকা পয়সার কমতি পড়লে জানাবেন আমাকে, আমি দেব ওদের পড়াশোনার খরচ। তাও দয়া করে বাল্যবিবাহের মতো নোংরা কাজ করার কথা ভাববেন না, এতে আপনাদের ফুলগুলোই অকালে ঝরে যাবে। আশা করি মনে রাখবেন কথাগুলো। আর হ্যাঁ, আমার ফুলের জন্য দোয়া করবেন সকলে। দয়া করে আবার যেন বদদোয়া দিয়ে বসিয়েন না। আসি, ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ। কথাগুলো বলে তাদের আর কারো প্রত্যুত্তর করার সময় না দিয়েই সেখান থেকে চলে আসে তূর্ণ। গাড়ির নিকটে গিয়ে মৈত্রীকে উদ্দেশ্য করে বলে, একটা কাজ করতে পারবে মৈত্রী? মৈত্রী বিনয়ী কণ্ঠে শুধায়, হ্যাঁ বলুন ভাইয়া। প্রত্যাশার একাডেমিক বইগুলো একটু এনে দাও তো। এখন তো ওর স্কুলে ভর্তি করা সম্ভব নয়, বাড়িতেই বইগুলো পড়বে ও। ঠিক আছে ভাইয়া, আমি আনছি। মৈত্রী চলে যায় প্রত্যাশার বই আনতে। প্রত্যাশা গাড়ির নিকটে দাঁড়িয়েছিল। ও মৈত্রীর যাওয়ার পানে তাকিয়ে তূর্ণকে বলে, আমিও যাই। দরকার নেই, ও নিয়ে আসবে। তুমি গাড়িতে ওঠো, দেখি হাত দাও। তূর্ণ প্রত্যাশার হাত টেনে নিয়ে নিজেই উঁচু জিপ গাড়িতে তুলে দেয় ওকে। সিট বেল্ট বেঁধে দিয়ে বলে, এখানে বসো, একদম নড়াচড়া করবে না। আমি একটা ফোন কল করে আসি, ততক্ষণে মৈত্রী আসুক। প্রত্যাশা হ্যাঁ সূচক মাথা নাড়লে তূর্ণ একটু দূরে সরে গিয়ে ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। মৈত্রী বই নিয়ে আসলে তূর্ণ ওর কথা শেষ করে গাড়ির নিকট আসে। মৈত্রীর থেকে বইগুলো নিয়ে ব্যাক সিটে রাখে। প্রত্যাশা তখন গাড়িতে বসে ঝিমুচ্ছে। মৈত্রী প্রত্যাশার সন্নিকটে দাঁড়িয়ে প্রত্যাশাকে ডেকে বলে, এ প্রত্যাশা, এখনো ঘুমাচ্ছিস নাকি? প্রত্যাশা নিভু নিভু চোখে মৈত্রীর পানে তাকিয়ে জড়ানো কণ্ঠে বলে, খুব ঘুম পাচ্ছে বুবু, চোখ খোলা রাখতে পারছি না। এতক্ষণ তো ঘুমালি, এখনো ঘুম পাচ্ছে কেন? জানি না, খুব ঘুম পাচ্ছে। এত ঘুম পাও কোথায়? বুবুকে বিদায় জানাও, এবার ফিরতে হবে আমার। তূর্ণের কথা কর্ণকুহরে এসে পৌঁছাতেই ওর দিকে ফিরে তাকায় প্রত্যাশা। তূর্ণ ড্রাইভিং সিটে বসে। প্রত্যাশা ঝাপসা চোখে তূর্ণকে একবার দেখে মৈত্রীর দিকে তাকিয়ে বলে, আসছি বুবু, তুমি ভালো থেকো। ঠিক আছে, যা শোনা, আবার তাড়াতাড়ি আসবি কিন্তু। আসবো। মৈত্রী এবারে তূর্ণের দিকে তাকিয়ে বলে, ভাইয়া ওকে একটু মাঝে মাঝে নিয়ে আসবেন এখানে, ওর মন ভালো হবে।
ঠিক আছে, সময় সুযোগ পেলে নিয়ে আসব। আমরা আসি তাহলে এখন। খোদা হাফেজ। তরুণের গাড়িটা ধোঁয়া উঠিয়ে চলে আসে সেখান থেকে। প্রত্যাশা আর পিছু ফিরে তাকালো না, আর না মৈত্রীকেই কিছু বলেছিল আসার আগে। সে সেভাবেই মাথা নিচু করে ঝিমুচ্ছে। তরুণ যে ক্রমাগত ডাকছে তাকে, সেদিকে তার কোনো খেয়াল নেই, সাড়া নেই। সূর্য ডোবার সাথে সাথে গ্রামের দিকটা বেশ আঁধার হয়ে থাকে। শহরের রাস্তার ধারে যেমন উঁচু উঁচু স্তম্ভের মতো ল্যাম্পপোস্টগুলো দাঁড়িয়ে থাকে সগর্ভে কৃত্রিম আলো ছড়াই পথচারীদের চলার সুবিধার্থে, গ্রামে তেমন নেই। এখানে রাস্তার ধারে উঁচু উঁচু ল্যাম্পপোস্ট নেই, নেই কোনো কৃত্রিম আলোক ছটা। শুধু আকাশে রয়েছে একখণ্ড চাঁদ, যা আলো ছড়াচ্ছে ধরাতে। প্রত্যাশাদের গ্রাম থেকে রওনা দিতে দিতেই ক্ষণিকের মধ্যেই সন্ধ্যা নেমেছিল। এখন আস্তে আস্তে রাতের দিকে মোড় নিচ্ছে। প্রত্যাশা মাথা নিচু করে ঢুলছে, যেন অতি মাত্রায় ঘুম পাচ্ছে তার। গাড়িটা যেহেতু জিপ গাড়ি, সেজন্য একটু ভয় পাচ্ছে তূর্ণ। নর্মাল কার হলে জানালায় মাথা ঠেকে ঘুমাতে পারত, কিন্তু জিপ গাড়িতে জানালা নেই, খোলামেলা গাড়ি। এদিক ওদিক হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেখানে প্রত্যাশা তো বারবার কাত হয়ে একদিকে হেলে যাচ্ছে। তূর্ণ এক হাতে কোনো মতে ওর একটা বাহুর শক্ত করে ধরে রেখেছে, যাতে পড়ে না যায়। অন্য হাতে ড্রাইভ করছে। তবে প্রত্যাশা আর তার মাঝে দূরত্ব থাকা এই কাজে বেশ ব্যাগ পোহাতে হচ্ছে তাকে। মেয়েটা ঘুমাচ্ছে না, চেতনা রয়েছে তার। তরুণ ডাকলে কোনো মতে হু হু করে সাড়া দিচ্ছে, তবে চোখ মেলে তাকাচ্ছে না। তরুণ বুঝতে পারে না হঠাৎ এই মেয়ের এত ঘুম কোথা থেকে উদয় হলো, যে সারা দুপুর ঘুমিয়েও এখন এভাবে ঘুমে ঢুলছে। প্রত্যাশা, এই প্রত্যাশা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? চোখ মেলে তাকাও। খুব ঘুম পেলে চোখে মুখে পানি দিয়ে নাও। তবুও এইভাবে থেকো না, এইভাবে ঢুলতে থাকলে পড়ে যাবে। প্রত্যাশা। আবারও সে একই জবাবে হতাশ হয় তূর্ণ। কিছুটা পথ সেভাবেই চলে যায়। সহসায় তূর্ণ খেয়াল করে মেয়েটা বিড়বিড় করছে। তূর্ণ এতক্ষণ বিষয়টাকে পাত্তা দেয়নি, কিন্তু প্রত্যাশার গলার স্বর আস্তে আস্তে যত উঁচু হচ্ছে, তত তূর্ণের কানে বাজছে কথাগুলো। এতক্ষণের প্রত্যাশার বিড়বিড় শুনে তূর্ণ বুঝে ফেলে মেয়েটা ওর মা বাবার সাথে কথোপকথন চালাচ্ছে। মা বাবার সাথে। তবে কি ওর হ্যালুসিনেশন হচ্ছে? আশ্চর্য, হঠাৎ এভাবে হ্যালুসিনেশন কেন হতে যাবে? তূর্ণ রাস্তার ধার ঘেঁষে গাড়ি থামায়। নিজের সিট বেল্ট খুলে প্রত্যাশার নিকট একটু এগিয়ে ওর গালে আলতো চাপন বেরিয়ে ডাকতে থাকে প্রত্যাশাকে। প্রত্যাশা, আমাকে শুনতে পাচ্ছ? চোখ মেলে তাকাও, আমার সাথে কথা বলো। প্রত্যাশা, কার সাথে কথা বলছো তুমি? মা, মা ওরা ভালো না, ওরা কেউ ভালো না। তুমি কোথায় মা? বাবাকে একটু ডেকে দাও না। বাবাকে বলো মোনা কষ্ট পাচ্ছে, তোমাদের ছাড়া খুব কষ্ট পাচ্ছে। বাবা তো বলেছিল মোনা কখনো কষ্ট পাবে না, মোনাকে কখনো একা ছাড়বে না। কিন্তু এখন একা ছাড়লো কেন বাবা আমাকে? ও মা, মা আমার সোনা মা, বাবার মতো তুমিও চলে গেলে। তুমি তো আমার সোনা মা, আমাকে একা রেখে গেলে কিভাবে? তোমাদের বুক কাঁপলো না আমাকে? তোমাদের বুক কাঁপলো না? তোমাদের বুক কাঁপলো না আমাকে একা রেখে চলে যেতে? আমি যে একা থাকতে পারি না, ভয় লাগে, খুব ভয় লাগে আমার। একা থাকলে মনে হয় চারিদিকে অন্ধকার, শুধু অন্ধকার। তোমরা জানো তো অন্ধকার আমি কত ভয় পাই, অথচ তোমাদের জন্য এখন আমায় শুধু অন্ধকারের মধ্যেই থাকতে হয়। আমার ভয় লাগে, খুব খুব ভয় লাগে। তবু আমি অন্ধকারের মধ্যে একা থাকি। রাতের বেলায় আগে অন্ধকারে ভয় লাগলে দৌড়ে তোমার বুকে গিয়ে মুখ লুকিয়ে ঘুমাতাম, কিন্তু এখন ভয় লাগলে কম্বল মুড়ি দিয়ে কান্না করি। আগে ভয় পেয়ে তোমার বুকে মুখ লুকিয়ে ঘুমাতাম, আর এখন ভয় পেলে কম্বলের নিচে মুখ লুকিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে যাই। কি করব বলো? আমার যে আর কেউ নেই। মা, বাবা ফিরে এসো না প্লিজ। যদি ফিরতে না পারো তাহলে আমাকে নিয়ে যাও, প্লিজ আমাকে নিয়ে যাও না। প্রত্যাশার হ্যালুসিনেশনটা প্রখর। সে স্পষ্ট তার মায়ের সাথে কথা বলছে। তূর্ণ বারবার ডেকে ওকে হুঁশে আনতে পারে না। এবারে তড়িঘড়ি করে প্রত্যাশার সিট বেল্ট খুলে টেনে নেয় নিজের কাছে। এক হাতে প্রত্যাশার সমগ্র শরীরটাকে আটকে নিয়ে অন্য হাতে পানির বোতলটা বের করে আনে। দাঁতের সাহায্যে সেটার ছিপি খুলে প্রত্যাশার মুখে পানির ছাপটা দেয়। প্রত্যাশা দু চোখ তুলে তরুণের দিকে তাকাতেই বিস্ময়ে তরুণের চোয়াল ঝুলে পড়ার উপক্রম হয়। মেয়েটার চোখ রক্ত জবার মতো লাল বর্ণ ধারণ করেছে। টুকটুকে চোখ জোড়া ছল ছল করছে। প্রত্যাশা হাত বাড়িয়ে তরুণের গাল ছুঁই জড়ানো কণ্ঠে বলে, মা, ও মা, তুমি এসছো মা, ভালো করেছো। এবার আমাকে নিয়ে চলো তো।
আমি তোমার মা নই প্রত্যাশা। বাবা, তাহলে তুমি আমার বাবা? ভালো করেছো বাবা, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো তো। এখানে আমার একা থাকতে খুব ভয় লাগে, আমার একা থাকতে ভালো লাগে না এখানে। আচ্ছা বাবা, মা কোথায়? মা এলো না কেন? বাবা, আমাকে একটু জড়িয়ে ধরো না বাবা। তোমার বুকে কতদিন মাথা রাখি না, মায়ের আঁচলে কতদিন মুখ লুকায় না। ও বাবা, নাও না একটু বুকে, একটু আদর করে নাও না বাবা তোমার মনকে। কথাগুলো বলতে বলতেই তরুণের বুকে মুখ লুকায় প্রত্যাশা। প্রত্যাশার কথা জড়ানো, চোখ লাল, এখনো ঘুর কাটছে না। নো নো, এত প্রখর হ্যালুসিনেশন কিভাবে এই হলো এই মেয়েটার? কথাটা ভাবতেই ভাবতেই তরুণের চোখ বড় হয়ে যায়। হঠাৎ কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে দ্রুত গতিতে গাড়িতে রাখা দ্বিতীয় পানির বোতলটা বের করে। পানির বোতল দেখতেই চক্ষু বড় হয়ে যায় তরুণের। পানির বোতল অর্ধেক খালি। মেয়েটা তার মানে এই বোতল থেকে পানি খেয়েছে। ও শিট, ইটস নট নর্মাল ওয়াটার, ইটস ড্রাগস। ড্রাগস মিশ্রিত এতটা পানি খেয়ে মেয়েটার এমন প্রখর হ্যালুসিনেশন হচ্ছে। তরুণের নিজের উপর চরম রাগ লাগে। কেন যে বোতলটা ওভাবে রাখতে গিয়েছিল, তার ছোট্ট একটা ভুলের কারণে মেয়েটার আজ এই অবস্থা। তরুণ ভাবতে থাকে কি করা যায়। এদিকে আস্তে আস্তে প্রত্যাশার মাতলামি বাড়তে থাকে। তরুণের বুকে মুখ লুকিয়ে সে ক্রমাগত বাজে প্রলাপ বকতে থাকে। তরুণ এক হাতে বুকের সাথে ওর মাথাটা চেপে ধরে অন্য হাতে পকেট হতে ফোনটা বের করে কাউকে ফোন করে। ওপাশের মানুষটি ফোন রিসিভ করতেই তরুণ ব্যস্ত ভঙ্গিতে বলে, হ্যালো হ্যালো শাহরিয়ার, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? আমার কথা মন দিয়ে শোন। তুই এক্ষুনি ডাক্তার চৌধুরীর কাছে যাবি। আমি তোকে যে ড্রাগসটা পাঠিয়েছিলাম ওটার অ্যান্টিডোট কি জিজ্ঞেস করবি। তুই সকালের মধ্যে আমার এখানে অ্যান্টিডোট পাঠানোর ব্যবস্থা করবি। না হলে বলবি অ্যান্টিডোট কি, আমি ব্যবস্থা করব। শাহরিয়ার, আমি তোকে পরে এক্সপ্লেন করব, এখন প্লিজ কিছু জিজ্ঞেস করিস না। তুই অ্যান্টিডোটের ব্যাপারে খোঁজ নে অ্যাজ সুন অ্যাজ পসিবল। রিমেম্বার, ইটস ভেরি আর্জেন্ট। ফোন কেটে তরুণ প্রত্যাশার মুখে আবার পানির ছিটা দেয়। মেয়েটা মারাত্মক মাতাল অবস্থায় রয়েছে। এই অবস্থায় ওকে নিয়ে এতটা পথ ড্রাইভ করে বাড়ি ফেরা মুশকিল। সারা রাত গাড়িতেও কাটানো যাবে না। কিন্তু এখন যাবেটা কোথায়? এখানে তো হোটেল টোটেল কিচ্ছু নেই, জনশূন্য রাস্তা। মাঝে মাঝে দু একটা গাড়ি পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তরুণ একটু সময় নিয়ে ভাবে, অতঃপর আবার ফোনটা হাতে নিয়ে কল করে কারো কাছে। হ্যালো রাহাত, আমি বলছি, আমার একটা হেল্প লাগবে, এখনই করতে পারবে? ওপাশ থেকে আওয়াজ আসে, কি হেল্প ভাই? তুমি কি বাসায় আছো? হ্যাঁ ভাই। আমি এখনো বাসায় ফিরতে পারিনি। এদিকে পথে একটা প্রবলেম হয়ে গিয়েছে। আজকের রাতটা তোমাদের বাড়িতে থাকতে চাই। কোনো প্রবলেম হবে? এখানে কোনো হোটেলে নেই। আরে ভাই, আমার বাড়ি থাকতে আপনি হোটেলে থাকার কথা বলছেন কেন? আপনি যেখানে আছেন সেখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি ওখানে, একটু ওয়েট করুন। হ্যালো রাহাত, শোনো, তোমার বাড়িতে কে কে আছে? মা আর ছোট বোন আছে, কোনো প্রবলেম হবে না ভাই, আমি আসছি আপনাকে নিতে। আমার সাথে প্রত্যাশা আছে রাহাত। ভাবি আছে তো কি হয়েছে, কোনো অসুবিধা নেই ভাই, আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। তরুণের ফোন আলাপ শেষ হলে কল কেটে প্রত্যাশাকে ডাকে। মেয়েটা এখনো ওর বুকে মুখ গুজে বাবার সাথে কথা বলছে। মাঝে মাঝে কেঁদে উঠছে সশব্দে। তরুণ ওর মুখটা দু হাতের আঁচলে তুলে চোখ মুছে দিয়ে গালে একটু পানি ধরে। পানি গালে দিতেই হড়বড় করে বমি করে দেয় প্রত্যাশা। বমির কারণেই হলদে বর্ণ ধারণ করে তরুণের শুভ্র রঙের শার্টটি। তরুণ প্রত্যাশাকে নিয়ে তাড়াতাড়ি নিচে নামে। প্রত্যাশা গাড়ি থেকে নিচে নেমেই আবার বমি করে ফেলে। ভালো হয়েছে বমি করেছে, এতে করে পেটের ময়লা সব বেরিয়ে আসবে। প্রত্যাশা পুরো 10 মিনিটের মতো খুব খুব করে কেশে বমি করে তবে ক্ষান্ত হয়। বমির কারণে এমনিতে পড়েছে মেয়েটা। এদিকে বমির কারণে প্রত্যাশার নিজের জামা কাপড় অক্ষত থাকলেও তরুণের সাদা শার্টের বেহাল দশা। তরুণ এক হাতে প্রত্যাশাকে আগলে অন্য হাতে শার্টটা খুলে ছুঁড়ে ফেলে। সাথে সাথে দৃষ্টির অগোচরে হয় সাদা টি শার্টটি। গাড়ি থেকে পানির বোতল এনে প্রত্যাশার মুখ ধুয়ে দেয়। অতঃপর প্রত্যাশাকে নিয়ে ফের গাড়িতে বসে। প্রত্যাশার গায়ে পেঁচানো ওড়নাটা খুলে নিয়ে ওটা দিয়ে ওর হাত মুখ মুছিয়ে দেয়। অতঃপর অপেক্ষা করতে থাকে রাহাতের জন্য। প্রায় 20 মিনিটের মাথায় রাহাত আসে সেখানে। বাইক নিয়ে এসেছে বিধায় দ্রুত আসতে পেরেছে।
প্রত্যাশা তখন বেহুশ প্রায়, তরুণের বুকে পড়ে রয়েছে। ওর এমন অবস্থা দেখে রাহাত বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, ভাবির কি হয়েছে ভাই, ঠিক আছেন উনি? না রাহাত, ও ঠিক নেই। শি ইজ আউট অফ সেন্স। ড্রাগস খেয়ে ফেলেছে ও। কি বলেন ভাই, ড্রাগস খেলো কেমনে? তুমি যে বোতলটা দিয়েছিলে ওটা গাড়িতেই রেখেছিলাম। ও বোধহয় পানি ভেবে খেয়ে ফেলেছে। বেশি খায়নি তো? ওটা কিন্তু ডেঞ্জারাস ভাই। না, অল্প একটুই খেয়েছে, তবে ওর অভ্যাস নেই বলে বেশি প্রভাব ফেলছে শরীরে। ঠিক আছে, আপনি চলুন। তুমি বাইকে যাও, আমি তোমাকে ফলো করছি। আপনার এক হাতে ড্রাইভ করতে অসুবিধা হবে না তো ভাই? নো, ইউ গো অ্যাহেড। সুবহে সাদেকের ঠিক আগ মুহূর্ত, একটু পরে আজান দিবে মনে হচ্ছে। তবে এই একটু পরটা ঠিক কতক্ষণ পর আসবে সেটা ঠিক ঠাহর করতে পারছে না তূর্ণ। সে প্রত্যাশার শিওরের কাছে একটা হাতল বিশিষ্ট কাঠের চেয়ারে বসে আছে। হাতলের ডান হাতের কোনোই ঠেকিয়ে ওই হাতের তালুতেই মাথা রেখে ঘাড়েসত কাত করে বসে আছে। দৃষ্টি নিবদ্ধ প্রত্যাশার ছোট্ট খাটো গোলাকার মুখটাতে। মেয়েটার সারা শরীর ধূসর রঙা কম্বলে ঢাকা, শুধু শুভ্র মুখখানি ধূসর কম্বলের মধ্য নিয়ে উঁকে দিচ্ছে। প্রত্যাশার ড্রাগসের নেশা অনেকখানি প্রশমিত হয়েছে, এখন সে গভীর ঘুমে নিমজ্জিত। তূর্ণ এক দৃষ্টিতে প্রত্যাশার ওই ছোট্ট মুখটাতে চেয়ে আছে। এভাবেই ঠিক কতক্ষণ চেয়ে আছে তূর্ণ নিজেও হয়তো বলতে পারে না। ওভাবে চেয়ে থাকতে থাকতেই তূর্ণের ললাটের মাঝে দু তিনটে ভাঁজ পড়ে, মাথা থেকে হাত আপনা আপনিই পড়ে যায়। তূর্ণ সোজা হয়ে বসে, ওর চোখ মুখে ফুটে উঠেছে যেমন বিস্মিত ভাব। সহসায় তূর্ণ ঈষৎ চমকে ওঠে, হাত বাড়িয়ে প্রত্যাশার মুখটা স্পর্শ করতে গিয়েও থেমে যায়। পরপর দু হাতে নিজের মাথা চেপে ধরে অস্ফুট স্বরে আওড়ায়, ওহ নো নো নো, হাউ ইটস পসিবল? নো নো, ইটস ইম্পসিবল। সম্ভব নয় এটা। এসব আমি কি ভাবছি? না না, এটা কখনোই সম্ভব নয়। তোরও কি হ্যালোসিনেশন হলো নাকি? ইটস টোটালি ইম্পসিবল। অস্ফুট স্বরে কথাগুলো বারে বারে আওড়ালেও যেন তূর্ণের মনের অস্থিরতা দূর হয় না। ও আলগোছে চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে পকেটে দু হাত গুজে দাঁড়ায়। বড় জানালার পাটা হাট আগলা, সেখান থেকে হু হু করে বাতাস ঢুকছে ঘরের মধ্যে। সেখানে দাঁড়ানোর ক্ষণকালের মধ্যেই তূর্ণের হাত মুখ সব ঠান্ডা হয়ে আসে। শীত নামার আগেই ভোরের বাতাস শীতকালের মতোই ঠান্ডা। এই ঠান্ডা বাতাস গায়ে মেখে তূর্ণ অন্তরের অস্থিরতাকে প্রশমিত করার চেষ্টা করে। বুক ভরে শীতল সমীকরণ নেয় সে, আবারও বিড়বিড় করে আওড়ায়, আপি, হোয়াট ইজ ডেস্টিনি? ডু ইউ নো আপি, হোয়াট ইজ ডেস্টিনি? সকাল সকাল তূর্ণের এমন ধারা প্রশ্নে অবাক হয় ত্রিধা। কিছুটা বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, হঠাৎ এমন প্রশ্ন করছিস যে? আর কাল রাতে কোথায় ছিলি তোরা? কাল থেকে কথা বলার ট্রাই করছি, কিন্তু ফোন ধরছিলি না কেন? কন্ট্যাক্ট করা যাচ্ছিল না কেন? কাল রাতে আমরা আটকে গিয়েছিলাম এখানে। আমার এখানে একটা ফ্রেন্ডের বাড়িতে ছিলাম। তোর ওখানে বন্ধু জুটলো কিভাবে? কলেজ ফ্রেন্ড, ওদের গ্রামের বাড়ি এখানে। ও আচ্ছা, এখনো কি ওখানেই আছিস? ইয়েস। প্রত্যাশা কোথায়? ঘুমাচ্ছে ও। কি প্রবলেম হয়েছিল ওখানে? বাড়ি ফিরতে পারিসনি কেন? ত্রিধার এই প্রশ্নে তূর্ণ ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে ঘুমন্ত প্রত্যাশার দিকে তাকায়। কোনটা কানে চেপে এদিকে তাকিয়ে থেকে বলে, প্রত্যাশা একটু অসুস্থ হয়ে পড়েছিল। কি হয়েছে প্রত্যাশা? ব্যতিব্যস্ত কণ্ঠে শুধায় ত্রিধা। নাথিং সিরিয়াস, ফুড পয়জনিং হয়েছিল, ভমিটিং হচ্ছিল, তাই এখানেই থেকে গেছি। ভালো করেছিস। এখন কেমন আছে ও? বেটার, বললাম না, ঘুমাচ্ছে। ও আচ্ছা, ঘুমাক তাহলে। আপি, আমার প্রশ্নের উত্তর দিলে না তো। কোন প্রশ্ন? হোয়াট ইজ ডেস্টিনি? ডু ইউ বিলিভ দ্যাট? হঠাৎ ভাগ্য কি জানতে চাইছিস যে? কি হয়েছে তূর্ণ? আই ডোন্ট নো আপি, হোয়াট হ্যাপেন্ড উইথ মি। আমি মনে হয় বাস্তবতার সাথে ভাগ্য নামক জিনিসটাকে মিলাতে চাইছি। আচ্ছা আপি, এমনটা কি হতে পারে যে জিনিসটার জন্য আমরা নিরন্তর ছুটে চলেছি, অথচ সে জিনিসটা কিছুতেই আমাদের কাছে ধরা দিচ্ছে না? কিছুতেই আমরা সেই জিনিসটার কাছে পৌঁছাতে পারছি না। সেই জিনিসটাকেই হুট করে ভাগ্য নামক কোনো বস্তু আমাদের কাছে ফিরিয়ে দিল। এমনটা কি হতে পারে আপি?
Destiny is an invisible thing. We cannot see it, touch it, but it always exists with us. It's all about our feelings. ভাগ্য সবসময় আমাদের সাথে থাকে। আমাদের শরীরের রুহ প্রতিষ্ঠার সাথে সাথে আমাদের তাকদীর লিখে রাখেন সৃষ্টিকর্তা। আমাদের তাকদীর আগে থেকেই তো তার কাছে লিপিবদ্ধ হয়ে থাকে। আমরা এই দুনিয়ায় যা করি বা আমাদের সাথে যা হচ্ছে বা হবে সব কিছুই ওনার পূর্ব পরিকল্পিত। আমরা তো শুধু সেই অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করছি। পূর্বে আমাদের সাথে যা হয়েছে, এখন যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে সব কিছুই তো তাকদীর বা ভাগ্য। যদি এরকম মানে হয় যে আমাদের অতি প্রত্যাশিত জিনিসটা আমাদের কাছে আমাদের অজান্তে চলে এসেছে, সেটা অবাস্তব কিছু নয়, সেটা আমাদের ভাগ্য, তাকদীর। তাহলে প্রত্যাশাও কি আমার তাকদীর? তুই ঠিক আছিস তূর্ণ? তুমি প্লিজ আমার প্রশ্নের উত্তর দাও না। প্রত্যাশা অলসো মাই ডেস্টিনি? ইয়েস, শি ইজ ইউর ডেস্টিনি। তোর ভাগ্যের সাথে ওর নামটা বহু আগে থেকে লেখা ছিল। তোদের জুটি স্বয়ং সৃষ্টিকর্তা তৈরি করেছেন, আর তিনি যে জুটি তৈরি করেন সেই জুটি কখনো অন্য কারোর সাথে ঘর বাঁধতে পারেন না। সেই জুটি এক হওয়ার জন্য বংশমর্যাদা, স্থান, কাল, পাত্র, বয়স সব কিছুই মিথ্যা হয়ে যায়। শুধু ধ্রুব সত্য হিসেবে যেটা থাকে সেটা হলো ভাগ্য। ও তোর ভাগ্য আর তুই ওর ভাগ্য। তোরা দুজনই একে অপরের ডেস্টিনি। ফোন কেটে তূর্ণ অপ্রত্যাশার সন্নিকটে গিয়ে বসে। ওর মুখের দিকে তাকিয়ে আবারও বিড়বিড় করে বলে, আপনি রাখছি আমি। আমরা একটু পরেই ব্যাক করছি, এখন রাখি। ওকে, তাড়াতাড়ি আয় আর সাবধানে আসিস। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। না, এটা অসম্ভব। আমি যা ভাবছি তা শুধুই আমার মনের ভ্রম। হ্যাঁ, মনের ভ্রম। এরপর মাথায় হাত ছুঁয়ে স্বাভাবিক কণ্ঠে প্রত্যাশাকে ডাকে তূর্ণ। প্রত্যাশা, গেট আপ, চোখ মেলো, দেখো সকাল হয়েছে। প্রত্যাশা। তূর্ণের ডাকে বোধহয় শান্তির ঘুমে ব্যাঘাত ঘটে প্রত্যাশার। সে চোখ মুখ কুচকে ফেলে, ওদিকে ঘুরে শোয়। তূর্ণ আবারও ওর বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে আলতো ঝাঁকে ফের বলে, বাবা আর একটু ঘুমোতে দাও না। আমি তোমার বাবা নই প্রত্যাশা, আর এখন আর মোটেও ঘুমানো যাবে না। অনেক ঘুম হয়েছে, এবার উঠো, বাড়ি ফিরে তারপর আবার ঘুমাবে। বাইরে থেকে দরজার ঠক ঠক শব্দে প্রত্যাশার ঘুম ভাঙানোর ব্যাঘাত ঘটে। বাইরে থেকে রাহাত আওয়াজ দিচ্ছে। তূর্ণ উঠে দরজা খুলে। দরজা খুলতে রাহাত জিজ্ঞেস করে, ভাই উঠেছেন আপনারা? মা খেতে ডাকছিল, আর ভাবি তো রাতে কিছুই খায়নি, তাই মা একটু তাড়াতাড়ি খাওয়া ব্যবস্থা করেছে। ঠিক আছে, যাও, আমরা আসছি। আচ্ছা। রাহাত চলে গেলে তূর্ণ একেবারে এসে প্রত্যাশার মুখে একেবারে পানি ছিটিয়ে রাখতে থাকে। প্রত্যাশা, গেট আপ, উঠো জলদি। সহসায় মুখে পানি পড়ায় তরাক করে চোখ মেলে প্রত্যাশা। চোখ খুলে কিছুক্ষণের জন্য তার মস্তিষ্ক অকেজ হয়ে থাকে। চোখ বড় বড় করে এক নজরে তাকিয়ে থাকে সিলিংয়ের দিকে। বোধহয় বোঝার চেষ্টা করছে এই মুহূর্তে সে কোথায় রয়েছে বা কী অবস্থায় রয়েছে। তবে তরুণের ডাকে মুহূর্তের সম্বিত ফেরে তার। প্রত্যাশা, এদিকে। সিলিংয়ে কি দেখছো? প্রত্যাশা ঘাড় বাঁকিয়ে তরুণের দিকে তাকায়। যারা বস্তুর ন্যায় জিজ্ঞেস করে, আমি কে আর আপনি কে? আমি এখন কোথায়? প্রত্যাশার প্রশ্নে তরুণ একটু অবাক হয়, তবে পরপর মনে হয় বিষয়টা বুঝতে পেরে শুধায়, তুমি প্রত্যাশা, আমি তূর্ণ, চিনতে পেরেছো তো আমাকে? আর আমরা এখন আমার একটা বন্ধুর বাড়িতে রয়েছি। এবার উঠো দেখি তাড়াতাড়ি। প্রত্যাশার সমান্তরাল ভাবে উঠে বসে। এদিক ওদিক তাকিয়ে আরো একবার শুধায়, এখন সকাল নাকি বিকাল? সকাল। প্রত্যাশা একটু ভেবে শুধায়, আমরা এখানে কেন? আমরা তো কাল বিকেলে বাড়িতে ফিরলাম, তাই না? তাহলে এখানে এলাম কখন, কিভাবে, আর সকালই বা হলো কি করে? বাপ্পা, এতগুলো প্রশ্ন একসাথে। বলুন না আপনি, আমি ঘুমিয়েছি কতক্ষণ? কাল সন্ধ্যা থেকে এখন অবধি। কি এতক্ষণ ঘুমিয়েছি আমি? তাও এখনো ঘুম পাচ্ছে কেন আমার? বেশি ঘুমিয়েছো তাই ঘুম পাচ্ছে। এখন জলদি জলদি উঠে পড়ো তো। কাল দুপুরের পর থেকে কিছু খাওনি, এখন খেতে হবে, দেন বাড়ি ফিরতে। যাও, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এসো। আচ্ছা। প্রত্যাশা উঠে চলে যায় ফ্রেশ হতে। আজ সকালটাই শুরু হয়েছিল মেঘ বাদলের মাধ্যমে। বেলা বাড়তে আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছিল, আর এখন আকাশ কাঁপিয়ে ঝমঝমে বৃষ্টি নামছে।
প্রত্যাশা জানালার ধারে বসে সে বৃষ্টি দেখে চলেছে। তার হুট করেই কিচ্ছু ভালো লাগছে না। কিছু ভালো লাগছে না মানে কিচ্ছুই ভালো লাগছে না। সকালে ঘুম থেকে উঠেছিল বিস্তর মাথা ব্যথা নিয়ে। সময়ের সাথে পাল্লা দিয়ে সে মাথা ব্যথা বাড়ছে। তারা তরুণের বন্ধুর বাড়ি থেকে ফিরেছে প্রায় 3-4 ঘন্টা হতে চলল। ওরা আসার পর থেকে বৃষ্টি হচ্ছে একটানা। বৃষ্টি দেখে প্রত্যাশার লোভ হচ্ছে বৃষ্টিতে ভেজার, কিন্তু মাথা ব্যথা বিধায় তরুণের নিষেধাজ্ঞার কারণে যেতে পারছে না। বৃষ্টিতে ভিজতে পারছে না বলেই বোধ হয় তার মন খারাপ। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল। প্রত্যাশা খাওয়ার পর থেকে সেখানে বসে আছে একটানা। দুপুরে খাওয়ার পর সবাই বোধ হয় এখন ঘুমাচ্ছে। এই তো তরুণও এখন ঘুমাচ্ছে বিছানা জুড়ে, অথচ প্রত্যাশা আর বিছানায় পিঠ ঠেকাতে পারেনি। চিনচিনে মাথা ব্যথাটা এখনো অনুভূত হচ্ছে। এ কেমন মাথা ব্যথা আশ্চর্য! এক জায়গায় একইভাবে অনেক সময় বসে থাকার কারণে প্রত্যাশার হাড়ের জয়েন্টে ব্যথা হয়ে যায়। প্রত্যাশা আর বেশিক্ষণ ওভাবে বসে থাকতে পারে না। জায়গা ছেড়ে উঠে ঘরময় পায়চারি করা শুরু করে। তবে এভাবে পায়চারি করায় মনের মধ্যে অস্থিরতার উদ্রেক হয়। কিছুই ভালো লাগছে না এমন ধরনের অহেতুক অনুভবে হৃদয়টা এত হয়ে আসে। সে এবারে পৃথার কাছে যাবে বলে ঠিক করে। যদিও বাড়ি ফেরার পর থেকে এখনো আপুর সাথে দেখা হয়নি। আপু তখন বাইরে ছিল, এখন বাড়ি এসেছে কিনা কে জানে। প্রত্যাশা ধীর পায়ে প্রস্থান করে ঘর হতে। উদ্দেশ্য ত্রিধার ঘরে যাওয়ার পথেই পা জোড়া থেমে যায় প্রত্যাশার। করিডোরের এক স্থান জুড়ে কাগজের গোলায় ভরপুর। প্রত্যাশার ভ্রুকুচকে বিড়বিড় করে বলে, এভাবে কাগজ ছড়িয়ে কে নোংরা করলো মেঝে? সে নিচু হয়ে নিজে কাগজগুলো পরিষ্কার করতে থাকে। সহসায় তার নজর আটকায় অল্প খুলে রাখা দরজাটার দিকে। সেখানেই পড়ে আছে কাগজের বেশ কয়েকটা টুকরো। সে সেখানকার কাগজটুকু তুলতে গিয়ে ভেজানো দরজা আর একটু আলগা হয়ে যায়। তাতে চোখ জোড়া কপালে উঠে যায় প্রত্যাশার। পুরো রুম জুড়ে টুকরো কাগজের ছড়াছড়ি। প্রত্যাশা 1 পা 2 পা করে ঘরের মধ্যে প্রবেশ করে। এটা তো শক্তি আপুর ঘর, এভাবে ঘর নোংরা করলো কে? প্রত্যাশা শক্তিকে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করে। আপু, শক্তি আপু, আপনি কি ঘরে আছেন? সে এদিক ওদিক চোখ বোলাতে বোলাতে হঠাৎ থমকে যায়। চিত্ত ও চপলতা উভয়ই থমকে যায়। মাঝপথেই কথা থেমে যায়। শক্তি একেবারে ওর সামনে দাঁড়িয়ে, চোখ মুখে ক্রোধের অনল। ফর্সা মুখ লাল বর্ণ ধারণ করেছে। চোখের অশ্রুগুলো সারা মুখে লেপ্টে রয়েছে। ঈষৎ বাদামি চুলগুলো এলোমেলো, যেমন কতকাল চিরুনি পড়েনি মাথায়। প্রত্যাশা শক্তির অমন রূপ দেখে ভরকে যায়। সে ভয়ার্ত কণ্ঠে শুধায়, আপু, আপনার ঘরে এত কাগজ প্রত্যাশা ওর কথা শেষ করতে পারে না। শক্তি এক হাতে ওর গলা চেপে ধরেছে। আকস্মিক আক্রমণে ভরকে যায় প্রত্যাশা। বিস্মিত চোখ জোড়া বড় বড় হয়ে যায়। গালে অনুভব করে তীক্ষ্ণ ব্যথা। মনে হচ্ছে দাঁতের সাথে নরম চামড়া লেগে ছুলে যায় এক্ষুনি। সে ভাঙ্গা ভাঙ্গা শব্দে বলে, আপু কি করছেন? আপু লাগছে। আমার ঘরে কেন এসেছিস বল? আমার ঘরে কেন এসেছিস বল? চুপ আছিস কেন? আমার ঘরে কেন এসেছিস? এক নাগারে একই প্রশ্ন করতে থাকে শক্তি। প্রত্যাশা ব্যথাতুর কণ্ঠে বলে, ছাড়ুন, লাগছে। লাগুক, মরে যা তুই, আই ডোন্ট কেয়ার। আর তোর লেগেছে, আমার লাগেনি। বল আমার লাগেনি। আমি সহ্য করতে পারলেও তুইও সহ্য করতে পারবি কি পারবি না? এতক্ষণে গালে নুনতা স্বাদের অনুভব করে প্রত্যাশা। মনে হয় গাল কেটে গিয়ে সেখান হতে রক্ত ছুটছে। হ্যাঁ, কেটে গিয়েছে, যেটা প্রত্যাশা স্পষ্ট বুঝতে পারে। শক্তি ওকে প্রায় ধাক্কা মেরিয়ে ছেড়ে দেয়। প্রত্যাশা 2 কদম পিছিয়ে যায়। প্রত্যাশার ধকল সামলাতে মিনিট 2 সময় লাগে। ততক্ষণে শক্তি দরজা লাগিয়ে দিয়ে এসেছে। এবারে প্রত্যাশার বাহু শক্ত করে চেপে ধরে বলে। প্রত্যাশা বিস্মিত লোচনে ওর দিকে তাকায়। সহসায় শক্তির এমন ব্যবহারের কারণ বোধগম্য হয় না ওর। সে হতভম্বের মতো শুধায়, আপনার কি হয়েছে আপু? আমি তো আপনাকে ব্যথা দিইনি। তুই ব্যথা দিসনি? তাহলে কে ব্যথা দিয়েছে? তুই দিয়েছিস আমাকে ব্যথা। দেখ দেখ, তুই আমার ঠিক এখানটায় ব্যথা দিয়েছিস। শুধু ব্যথা দিয়ে থামিসনি, একেবারে জ্বালিয়ে দিয়েছিস। কি ক্ষতি করেছিলাম আমি তোর? বল, কি ক্ষতি করেছিলাম? আমাকে পোড়ালি কেন তুই? আপু কি বলছেন এসব? আমি আপনাকে পুড়িয়েছি? আপনার কি হয়েছে আপু? আপনি ঠিক আছেন তো? কি না না, আমি ঠিক নেই। তোর জন্য
ঠিক নেই। কাল নাগিনী কোথাকার আমাকে সবল মেরে আমার মধ্যে বিষ ঢুকিয়ে জিজ্ঞেস করছিস আমার কি হয়েছে? কি করেছি আমি? আপনি এমন করছেন কেন? এমন করছি কেন জানো না? বুঝো না? নাকি বুঝেও না বোঝার ভান করো? নেকা তুমি নাকি বয়স কম বলে নিজেকে কচি কুকি মনে করছো যে কিছু জানো না, কিছুই বোঝো না? আপু কি বোঝার কথা বলছেন আমাকে? এই মেয়ে দেখো, বেশি নেকা সাজবে না। ইউ ডোন্ট নো আই লাভ তুন্নো ভাই। আমাদের মাঝে তুমি ঢুকেছো, এখন আমার জায়গায় তুমি এসেছো। তুন্নো ভাইয়ের পাশের জায়গা আমার, শুধুই আমার। সেখানে তুন্নো ভাইয়ের পাশের জায়গা তোমার জন্য বরাদ্দ হয়েছে। খাওয়ার টেবিল হোক বা ড্রয়িং রুমের বসার জায়গা, সবখানেই তুন্নো ভাইয়ের পাশে তুমি। হোয়াই? আচ্ছা, বসার জায়গাটা কথা বাদ দিলাম, কিন্তু শোবার জায়গা, তুন্নো ভাইয়ের পাশে শোয়ার জায়গাটাও তো তোমারই হয়েছে। আই কান্ট টলারেট ইট। তুন্নো ভাইয়ের পাশে তুমি থাকো, লজ্জা করে না তোমার ভাইয়ের পাশে শুতে? বয়স তো এইটুখানি, এইটুকু বয়সেই বিয়ে করেছে তোমার, হয়েছে হবে সরি এইটুকু বয়সে বিয়ে হয়েছে তোমার, আবার এখন স্বামী নিয়ে সংসার করছো। বাহ, তোমাকে দেখে তো আমারই লজ্জা হচ্ছে। বেহায়া মেয়ে কোথাকার। বাপ মা মরেছে তো মরেছে, সাথে তন্য ভাইয়ের ঘাড়ে তোমাকে ঝুলিয়ে দিয়ে আমাকে মেরে ফেলেছে। শুনলাম তোমার বাপ মাকে নাকি ছুরি দিয়ে হত্যা করেছিল ডাকাতেরা। তখন তুমি কোথায় ছিলে? তোমাকে মেরে ফেলতে পারেনি? তখন বাপ মায়ের সাথে জাহান্নামে গিয়ে থাকতে, আগুনে পড়তে। অন্তত পক্ষে আমি একটু শান্তি পেতাম। প্রত্যাশা হতভম্বের ন্যায় শুনে চলেছে সুপ্তির কথাগুলো। সে বিস্ময়ে কিংকর্ত বিমূঢ়। সুপ্তি যে তরুণকে ভালোবাসে বলেছে বা তাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এসব কিছু উপেক্ষা করে তার মা বাবাকে নিয়ে বলা কথাটা গায়ে লাগে ওর। মৃত মা বাবাকে নিয়ে বাজে মন্তব্য সহ্য হয় না প্রত্যাশার। সে শক্ত কণ্ঠে বলে, বলবেন আমার মা বাবাকে নিয়ে কথা বলবেন না আপু? বলবো, তাদের মরার জন্যই তো ভাইয়ের ঘাড়ে এসে ঝুলেছ। মরা বাপ মার কথা তুলে বারবার সিম্পাতি কুড়াচ্ছ সবার থেকে। ভাই ওই একটা কারণে তোমার সাথে মিসবিহেভ করছে না, তোমাকে টলারেট করছে, তোমার প্রতি সিম্পাতি দেখাচ্ছে, নয়তো এতদিনে কোথায় ছুড়ে ফেলে দিত তোমায়। তাই তাদের নিয়ে কথা বলবো আমি, যা মন চায় তাই বলবো, দরকার পড়লে বেইজ্জতি করব, গালি দিব। কি করবে তুমি আমায়? এই নাও মারো। প্রতিদিন তিল তিল করে জ্বালিয়ে মারার চেয়ে এই ছুরিটা দিয়ে একেবারে মেরে দাও। প্রত্যাশার মুঠোর ফাঁকে একটা চকচকে ছোট্ট চাকু গুজে দিয়ে শেষ বাক্যটি বলে সুপ্তি। প্রত্যাশা আরেক দফা চরম বিস্মিত হয়। সে বিস্মিত লোচনে একবার নিজের হাতের দিকে তাকায়, তো একবার সুপ্তির ক্রোধান্বিত মুখপানে। সুপ্তির আকস্মিক অপ্রত্যাশিত কর্মে এবার পুরো বাঘ হারাই হয়ে গিয়েছে প্রত্যাশা। সুপ্তি যে এরকম একটা কাজ করে বসবে সেটা সে ভাবতেও পারেনি। এখন সে চিন্তা ভাবনার মতো পরিস্থিতিতেও নেই। তার চিন্তার শক্তি বোধ শক্তি লোপ পেয়েছে সব কিছু। সে এখন না কিছু ভাবতে পারছে, না নিজের জায়গা থেকে নড়তে পারছে। সে এখন স্তব্ধ বিমূঢ়, শুধু বিমূর্ত চাহনিতে চেয়ে আছে সুপ্তির কেটে যাওয়া হাতের দিকে, যেখান হতে রক্ত ঝরছে অহর্নিশ। সুপ্তির বাম হাতের কবজির একটু উপরে কেটে গিয়েছে। সে এখন হাত চেপে দাঁড়িয়ে চিৎকার করে চলেছে, বাড়ির লোককে ডেকে চলেছে। সে ছোট্ট অথচ ধারালো ছুরিটা প্রত্যাশার হাতে, এমনভাবে ধরা যেন এখনই পড়ে যাবে। তবে আশ্চর্যজনকভাবে প্রত্যাশার মতো ছুরিটাও বোধ হয় তার হাতে স্থির হয়ে গিয়েছে। প্রত্যাশার মস্তিষ্ক অবধি শক্তির চিৎকার পৌঁছায় না। ওর মাথায় শুধু একটাই জিনিস ঢুকে যে শক্তির হাত কেটে গিয়েছে আর সেখান হতে রক্ত ঝরছে। শক্তির চিৎকারের মুহূর্তে সেখানে বাড়ির লোক জড়ো হয়ে যায়। তারা বাইরে এসে দরজা ধাক্কাধাক্কি করে, দরজা খুলতে বলে, অথচ ভেতর থেকে সুপ্তির গঙ্গানির আওয়াজ ছাড়া আর কিছুই আসে না। সুপ্তি বারবার বলে চলেছে, তোমরা কেউ আমাকে বাঁচাও প্লিজ, এই মেয়েটা আমাকে মেরে ফেলবে। মা, এই মেয়ে আমাকে মেরে ফেলবে, প্লিজ বাঁচাও আমাকে। উপাস থেকে রিনা বেগম মেয়ের এমন ব্যথাতুর কণ্ঠ শুনে ঘাবড়ে যান। তিনি ভয়ার্ত স্বরে শুধান, কি হয়েছে তোর মা? ঠিক আছিস তো? আর কে তোকে মেরে ফেলবে ডাক্তার? প্রত্যাশা, মা এই মেয়েটা আমাকে মেরে ফেলবে, ও এখানেই রয়েছে, ওর হাতে একটা ছুরি আছে, আমাকে। উপাস থেকে ধাপ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পাওয়া যায়। তারপর সবকিছু নিস্তব্ধ।
এপাশে দাঁড়ানো রিনা বেগম, তহুরা বেগম, আমিনা বেগম, ত্রিনা, পূর্ণ সকলে ঘাবড়ে যায়। এপাশ থেকে শত ডাকাডাকির পরেও আর কোনো আওয়াজ পাওয়া যায় না। তবে কি সুপ্তি জ্ঞান হারালো? সুপ্তির কথা অনুযায়ী প্রত্যাশা তো ভেতরে আছে, তবে সে কেন কোনো আওয়াজ দিচ্ছে না? সব ঠিক আছে তো ভেতরে? এত ভাবার কেউ আর সময় পায় না। এখন দরজা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই। বাড়িতে তূর্ণই একমাত্র পুরুষ মানুষ, সেই করতে পারবে এ কাজ। কিন্তু সে কোথায়? ত্রিধা এদিক ওদিক তাকে তূর্ণকে না দেখতে পেয়ে চট জলদি পূর্ণকে ওকে ডাকতে পাঠিয়ে দেয়। পূর্ণ উদ্ভ্রান্তের ন্যায় ছুটে আসে ভাইকে ডাকতে। তূর্ণ তখন গভীর ঘুমে লিপ্ত। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।